হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের কথা শুনে আমি বোকা হয়ে গেছি। অফিসে বসে ফাইল দেখছি, হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ডের কল। আরে পাবেল, কেমন আছিস? ভালো। তুই তো খুব বেইমান। কেন রে, আমি কি বেইমানি করলাম তোর সাথে? তুই তো বললি তোর বউ পর্দা করে, কাউকে মুখ দেখায় না। আমি তোর মিথ্যা বললাম কই? তোর বউকে আজকে তোর ভাইয়ের হাত ধরে একই রিক্সায় ঘুরতে দেখলাম। মামা, তোর বউ একখান জিনিস বলতে হইবে, এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। তোর ভাগ্য ভালো যে প্রেম করে সুন্দর একটা মেয়ে বিয়ে করলি। তোর মাথা খারাপ হয়ে গেছে, কী সব কথা বলিস তুই? আমার বউকে জানিস? ও আমার বাসার ভিতরেও পর্দা করে, আর বলিস বাইরে আমার ভাইয়ের সাথে একই রিক্সায় ঘুরবে। বিশ্বাস করতে বলিস? আর তুই হয়তো ভাইয়ের হবু বউকে দেখলি ভাইয়ের সাথে ঘুরছে। তোর ভাইয়ের হবু বউকে আমি তো চিনি, কিন্তু এই মেয়ে সেই মেয়ে না। আমি তো মনে করলাম তোর বউ, কিন্তু এত সুন্দর একটা মেয়ে তোর ভাইয়ের হাত ধরে করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে কি সিগারেট খেলি রে? ডারবি। এই অল্পেই তোর নেশা হয়ে যায় কেন আমি বুঝি না। এজন্যই সব উল্টাপাল্টা কথা বলছিস। না জানি কাকে দেখে না দেখে বললি আমার ভাই। বিশ্বাস কর বন্ধু। দৌড় বেটা, আমি কাজ করছি, তোর ফালতু কথা শুনতে পারবো না। বন্ধু, ভাই তুই মর গিয়ে, বলে ফোন রেখে দিলাম। বিয়ে করছি 1 মাস হলো, তবে আমার বউ খুব পর্দাশীল। কার সাথে কথা বলা তো দূরের কথা, ঘরের ভিতরেই পর্দা করে। তবে একে প্রপোজ করে পড়াইছে, খুব কষ্ট করে আমার বউ। ভাই এখানেও বিয়ে করে নাই, ওর বিয়ে ঠিক, কিন্তু প্রেম করে। আমি ওর আগে বিয়ে করে ফেলছি। আমার পরিবার বলতে আমার বড় ভাই আর মা। বাবা অনেক আগেই মারা গেছে, তবে আমার মা আমাকে এতটাও ভালোবাসেন না। এ কারণে একটাই, আমার জায়গায় মেয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি হয়ে গেলাম। এজন্য আম্মু আমাকে বাইরে রাখে, আর ভাইকে বাসা থেকে বের হতেই দেয় না। আর পরিবারের চাপে আমি চাকরি করি, আর ভাইয়া বাড়িতে কিছু খ্যাত করে। বউ রেখে বাইরে থাকতে কার মন চায় বলেন? তবে আমি আমার বউকে অনেক সম্মান করি, ওর উপরে আমি আজ পর্যন্ত কোনো কথাই বলি নাই। তবে একটা জিনিস কি জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। আমি বিয়ে করছি 1 মাস হলো, কিন্তু আমি বউয়ের গায়ে এখনও টাচ করি নাই। ওর সাথে কখনো শারীরিক সম্পর্কেও মিলিত হয় নাই। ওনাকে একটাই ইচ্ছে, 18 বছর আগে আমার সাথে শারীরিক সম্পর্ক করবে না। আমার বউয়ের শেষ এই ইচ্ছা, আর আমি কি পূরণ না করে রাখতে পারি বলেন? আমি আমার বউকে অনেক অনেক ভালোবাসি আর বিশ্বাস করি। সে যেটাই বলে আমি তাই করি। তবে আমার বউ কখনো ঘর থেকে বাইর হয় না, মাই সব কিছু ওকে কিনে দেয়। আর মাঝে মধ্যে ওর বাবার বাড়িতে যায়, তবে আমাকে বলেই, আমি আর না করি না। তবে আমি খুব ঠান্ডা মেজাজের মানুষ, কারোর সাথে বেশি রাগ করে কথা বলতে পারি না। আর অফিসে দরকারি প্রয়োজন ছাড়া কথাও বলি না। তবে একজনের সাথে বলি, সুমন। বুঝলি বন্ধু, আজকাল মেয়েরা অনেক খারাপ হয়ে গেছে। আমার বন্ধু সুমন, একসাথে কাজ করি, এর সাথে একটু কথা বলি। আমি ফাইলটা দেখতে দেখতে বললাম, কেন রে, মেয়েরা খারাপ হয়ে গেল? সে অনেক কাহিনী, তবে কালকে আমি তোদের বাসায় যাব। কি ব্যাপার বলতো? তুমি তো আমাদের বাসায় যেতেই চাও না, আজকে হঠাৎ বললেই আমাদের বাসায় যাবে, কারণ কি? আমি একটা মেয়ের প্রেমে পড়ছি। যাক, তাহলে এতদিন পর কারো প্রেমে পড়লেই। এই প্রেম তো সেই প্রেম না রে মামা। তাহলে? একটা ফ্ল্যাট ভাড়া নিছি 5,000 টাকা দিয়ে একদিনের জন্য। আরে আমার বাড়ি থাকতে তুই ফ্ল্যাট কেন নিবি? আরে এই কাজ প্রেমের কাজ না, এটা হলো অন্যরকম প্রেম। বাসা ভাড়া কেন নিছি তুমি বুঝো না? দুধু খাও। একটা মেয়েকে ভালোবাসিস ভালো কথা, কিন্তু প্রথম দেখায় এটা কি কোনো কথা? তোর রুচি ঠিক আছে বল? আর এটা মেয়ে না, বিবাহিত মহিলা। ফেসবুকে পরিচিত হয়েছে, কথাবার্তা খুবই হট করে বলে। আর নিজেই বলেছে আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। তার আইডির নাম কি জানিস? জনগণের বউ। ছি ছি, আরেকজনের সংসার ভেঙে গেছে, তুই খুব মজা পাবি নাকি? কেউ যদি নিজ মুখ থেকে বলে, আমি কি আর ছাড়তে পারি? আর শুধু আমার সাথে এসব করছে তা না, এর আগেও অনেকের সাথে। তোর পায়ে পড়ি, এসব কথা বলা বন্ধ কর। এসব মেয়েদের কি করা উচিত জানিস? শরীরের সমস্ত চামড়া ছিঁড়ে লবণ লাগানো দরকার। এই যে দেখ মেয়ের আইডি। কই দেখা যায়? পুরো মুখ তো পর্দা করা, দেখতে তো একেবারে পর্দাওয়ালি লাগছে। আর মেসেজ দেখবি কি? আর বলতে হবে না, আমি এসব দেখতে চাই না, তুই দেখ। আর তুই কি শিওর ও মেয়ে? ভিডিও কলে কথা বলছি মামা, কি যে বলবো তোরে, পিক দেখবি?
এই সম্পর্কে আমি আর তোর সাথে কথা বলতে চাই না, তুই চুপ থাক আর কাজ কর, যা ইচ্ছা কর, তুই পারলে নদীতে গিয়ে ঝাঁপ দে, লুচ্চা শালা। চল না, দুই বন্ধু মিলে তোদের বাসা থেকে ঘুরে আসি, অনেকদিন পর তোদের এলাকায় যাব। এটা অবশ্য ঠিকই বললি, আমিও তো যেতে চাই, সেই কতদিন হলো বাড়িতে যাওয়া হয় না। চল তাহলে বসের কাছ থেকে ছুটি নেই। আমাদের দুজনকে একসাথে ছুটি দেবে বলে তোর মনে হয়? আরে চল, দিবে দিবে। চল তাহলে গিয়ে দেখি। তবে মিথ্যে কথা বলবি। তুই তো জানিস আমি মিথ্যা কথা বলতে পারি না। শুধু এটা বলবি আমার আম্মু অসুস্থ, আমাকে যেতে হবে, বাকিটা আমি দেখে নেব। ওকে, চেষ্টা করব। বসের কেবিনে উঠে দিয়ে দেখলাম একটা মেয়ে বসা আছে। রে, তুই তো বলছিলি ছুটি নিবি, কিন্তু এখন কি হবে? আরে এটা বসের মেয়ে, মন মানসিকতা খুব ভালো, আশা করি ছুটি দেবে। তোরে আমি যেটা বলতে বলছি বলবি। আসতে পারি ম্যাম? আসো। মেয়েটা সুন্দর আছে বলতে হবে, তবে আমার রিয়ার থেকে নয়। রিয়া আমার বিয়ে করা বউ, নামটা বলতেই ভুলে গেছিলাম। তো আপনারা দুজন একসাথে, ব্যাপার কি? আর আমি যদি ভুল না করি, আপনার নাম লাদেন, ঠিক না? জি ম্যাম, কিন্তু আপনি কিভাবে জানেন? বাবা আপনার কথা প্রায়ই বলে, আপনি নাকি খুব শান্তশিষ্ট মানুষ। আরে না ম্যাম, কি যে বলেন এতটা। আমার নাম ফারজানা জাহান সাথী, তবে আপনারা ফারজানা বলতে পারেন। আপনি আমাদের বস, আপনার নাম ধরে কিভাবে ডাকি? এতে আপনার অসম্মান হবে, আর এটা আমি চাই না। আরে আমি তো মাত্র আজকেই আসছি, এসব কাজ করা আমার একদমই ভালো লাগে না। বিরক্তিকর। কি করব, বাবার নাকি কি কাজ আছে, জোর করে পাঠিয়ে দিয়েছে। ম্যাম একটা কথা ছিল। বলে। আমার না 3 দিনের ছুটি লাগতো। হবে না, বাবা না করে গেছে কাউকে ছুটি না দিতে। আমার বউয়ের ডেলিভারি কালকে ম্যাম, আর এই সময় আমি যদি... কত বড় মিথ্যাবাদী দেখেছেন, ও শালা একটা জিনিস, এখনো বিয়ে করে নাই আর কি সুন্দর সাজানো মিথ্যা কথা বললো। চেয়ার থাকলে অবশ্য ধরে ফেলতো। থাক থাক, আর বলতে হবে না, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। যান, ছুটি দিলাম আপনাকে। আর আপনি? জি জি ম্যাম, ইয়ে মানে মানে মনে মনে কি বলছেন, কি বলতে এসেছেন বলেন। ম্যাম, আমি মিথ্যা কথা বলে ছুটি নিতে পারবো না। আসছিলাম আপনার কাছ থেকে মিথ্যা কথা বলে ছুটি নিতে, কিন্তু পারবো না, আমার দ্বারা মিথ্যা কথা বলা হবে না। আসলে ম্যাম, নতুন বিয়ে করছি, অনেকদিন হলো বাড়িতে যায় না, বউকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। ও, আপনি বিয়ে করছেন কতদিন হলো? জি ম্যাম, 1 মাস হলো। বুঝতে পারছি। সুমা সাহেব, আপনি যান, ও একটু পরে আসবে। জি ম্যাম। তো আপনাকে একটা অফার দিই, যদি রাখেন তাহলে পুরো 1 সপ্তাহ ছুটি পাবেন। জি বলেন, আমি রাজি আছি। আমার সাথে আজকে সারা দিন করতে হবে। কেন ম্যাম, আমি তো আপনার অফিসের একজন সাধারণ কর্মচারী, আমি কেন? পরে বলি, এখন যেই অফার দিচ্ছি, রাজি আছো তো নাকি? আমি চিন্তা করে দেখলাম 1 সপ্তাহ ছুটি পাবো, না করা যাবে না। জি ম্যাম, আমি রাজি। বাহিরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। জি ম্যাম, বাইরে এসে দাঁড়িয়ে আছি। যাক, 1 সপ্তাহ ছুটি পাবো, ঘুরলেও কিছু হবে না। কিরে, ছুটি পেলি? পুরো 1 সপ্তাহ। তুই তো পাঠিয়ে দিলি মামা। তবে সমস্যা হলো ম্যামের সাথে আজকে সারাদিন ঘুরতে হবে। ধুর, তাহলে তো তোর কপাল খুলে গেছে, আমি হলে তো এক পায়ে দাঁড়িয়ে থাকতাম। চলো। আর সময় সাহেব কাজ করতে গিয়েছে। আমি ম্যামের সাথে গাড়িতে উঠে গেলাম। ম্যাম, এখন কোথায় যাবেন? কোনো ম্যাম বা বস কিছুই বলবেন না, শুধু ফারজানা। কি যে বলেন, এটা আমার দ্বারা হবে না। আমি এখন তো আর অফিসে না, আমি তো তোমার সমান। প্লিজ ফারজানা বলে ডাকো, আমি আর তুমি তো সমবয়সী। পারবো না প্লিজ ম্যাম, আমার দ্বারা হবে না। বুঝতে পারছি, তোমার দ্বারা এসব হবে না। আচ্ছা যাও, তুমি ম্যাম বলেই ডাকো। একটা পার্কে এসে বসলাম। তোমার বিয়ের কথা শুনে খুব কষ্ট পেলাম। কেন ম্যাম? আমার বাবার মুখে তোমার কথা খুব শুনেছি, সব সময় বলতো লাদেন ছেলেটা খুব ভালো, ওর মতো ছেলেই হয় না। আমি সরাসরি কথা বলতে সব সময় পছন্দ করি, আর বাবার মুখ থেকে বলা কথা শুনে তোমার সাথে বিয়ের স্বপ্ন দেখেছি আমি, কিন্তু আজকে এসেই শুনি তুমি বিয়ে করে ফেলেছো। খুব কষ্ট পেলাম এই কথাটা শুনে। কি যে বলেন না ম্যাম, কাউকে না দেখে কি প্রেম বা বিয়ের স্বপ্ন দেখা যায়?
আমি তোমাকে না দেখেই বাবার মুখে কথা শুনে তোমার প্রেমে পড়েছি। ম্যাম, আমি আপনাকে সম্মান করি, আপনি আমাদের অফিসের বস, এমন কোনো কথা বলবেন না যে আমি আপনাকে। ফারজানা একটা সিগারেট হাতে নিয়ে বলল, খাবে সিগারেট? সি সি ম্যাম, এসব খায় তো ছেলেরা, মেয়েরা এসব খাবে আমি তো জীবনেও দেখি নাই। যখন মানুষের ভিতরে কষ্ট থাকে তখন সব খেতে পারে, কিছুই হবে না। বাদ দেন, আপনাকে বোঝালেও বুঝলেন না। তুমি তোমার বউকে খুব ভালোবাসো না? কি যে বলেন, আমি আমার জীবনের থেকেও ওকে বেশি ভালোবাসি, প্রেম করে বিয়ে করছি, বুঝেনি তো। একটা কথা বলবো তোমাকে? জি বলেন। আমি যদি তোমাকে আজকে, শুধু আজকের দিনটায় শরীর সম্পর্কের জন্য জোর করি, তাহলে তুমি কি করবে? নিজের জীবন নিজে দিয়ে দেবো, তবে সব সম্পর্কে জড়াবো না। আসলেই তোমার তুলনা হয় না। যাও, তোমাকে ছুটি দিলাম, চলে যাও। আপনিও চলেন ম্যাম। না, আজকে এখানে সারাদিন ঘুরতে পারবো, তুমি যাও। বাসায় চলে যাবে? একা একা কি করবেন এখানে? যত তাড়াতাড়ি পারেন বাসায় চলে যান। আমি পার্ক থেকে বের হয়ে সুমনকে কল দিলাম। বল। আমি তো বাড়িতে যাবো আজকে, তুই যাবি? আমি আজকে অফিসের কিছু শেষ করে কালকের পরের দিন যাব বলছে, আর আগে ওর সাথে দেখা করে পরে তোর বাসায় যাব। তুই যা ইচ্ছে কর, আমাকে কল দিস পরে গিয়ে। সব কিছু রেডি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাসাটা কেমন জানি নীরব লাগছে। দরজা ঠেলে দিতেই খুলে গেল। কোনো কথা বললাম না, ভাবছি আগে আমার বউকে সারপ্রাইজ দিব। রুমে গিয়েও ওকে পেলাম না, সারা বাসা খুঁজেও কাউকে পেলাম না। মনে হয় ছাদে সবাই মিলে আড্ডা দিচ্ছে। ছাদের চোখ পড়তেই আমার চোখ ছাড়া বড়া হয়ে গেল। আমার বুকের ধুকপুকুনি বেড়েই চলছে। মনে হচ্ছে কড়া দিয়ে মানুষের শরীর কাটলে যেমন লাগে, আমারও শরীরের প্রত্যেকটা অঙ্গ এমন কষ্ট হচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। ভাই একটা মেয়েকে জড়ে ধরে লিপকিস করছে, আর মেয়েটার বোরকার ভিতরে সিসি বলতেও লজ্জা হচ্ছে, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আমার বউ কই? হঠাৎ কিছু পড়ার শব্দ শোনা গেল। আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালাম। আর যেটা আমার শরীর যেন কাঁপাকাঁপি শুরু করতে লাগলো। আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমার দেহ থেকে বহু রুহু বের করে দিচ্ছে। কি দেখলাম আমি, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। যখন দরজা খুললো, ভাই আমাকে দেখে অবাক হয়ে গেছে। আমাকে হয়তো এখানে আশা করে নাই, তবে ভাইয়ের শরীর ঘাম ঝরছে আমি বুঝতে পারছি। কিন্তু আমার মাথায় এখনো টেনশন দূর হলো না। কি দেখলাম আমি? আমাদের বাসায় তো আমার ভাইয়া আর আমার বউ ছাড়া কাউকে দেখতে পারছি না। আম্মু তো মনে হয় কোথাও গেছে। তাহলে আমার বউ আর ভাইয়া মিলে সি কি সব চিন্তা করছি আমি। আমার ভাইকে আমার বউ নিজের মার পেটের বড় ভাই মনে করে, তাও যেন আমার মাথা থেকে টেনশন দূর হচ্ছে না। কি দেখলাম আমি আজকে নিজের চোখে? ভাইয়া তুই কেমন আছোস? মনে হচ্ছে যেন আমি এই ঘটনা দেখার পর বোবার মতো হয়ে গেছি। এই তো ভালো, কিন্তু এ সময় তো তোর আসার কথা ছিল না। মাথায় হাত দিয়ে বলল, মনে হচ্ছে ভাইয়াও আমার মতো কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। না ভাইয়া, এমনি ছুটি পেয়েছি তাই তো সারপ্রাইজ দিলাম তোমাদের এখানে এসে। আম্মু কই? আম্মুকে দেখতে পারছি না। আম্মু খালার বাসায় গেছে। ভাইয়ের ঠোঁটের দিকে তাকিয়ে আমার ভেতরটা কাঁপতে শুরু করলো। আমার বউ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তাও আমি কি সব ফালতু চিন্তা করছি। তো ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া তোর ঠোঁট লাল হয়ে আছে কেন? না মানে হয়েছে কি? ভাইয়া এই উত্তরটা আমার থেকে হয়তো আশাই করে নাই। চোখ একটু বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা সত্যি করে বলতো, তোর কি কিছু হয়েছে? আসলে হয়েছে কি, আজকে পানি খেতে গিয়ে গ্লাসটা ঠোঁটে লেগে কেটে গেছে, এই জন্য। ও বলে ভেতরে গেলাম। তবে বারবার ভাইয়ের কাহিনীটা আমার চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে যেন আমি এটা ভুলতে পারছি না। আমার রুমে গিয়ে দেখি রিয়া নামাজ পড়ছে। দেখছেন আমি কি সব চিন্তা করছি। আমি যখন রুমে এলাম তখন ও হয়তো উজু করছিল, তে হয়তো ওকে পায় নাই। রিয়ার মুখের উপর তাকিয়ে দেখি খুব সুন্দর করে নামাজ পড়ছে। আর আমি আজে বাজে কত কিছু চিন্তা ভাবনা করে ফেলছি ধর। কিন্তু ভাইয়া, তার মানে কি আমি ভুল দেখলাম? এ বাড়িতে আবার ভূত টুত নাই তো? নাকি আমার চোখের দেখা ভুল? রিয়ার দিকে তাকিয়ে সব কিছু যেন ভুলে গেলাম। সত্যি আমার বউয়ের তুলনা হয় না। বিছানায় বসে রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া নামাজ শেষ করে এসে আমাকে জোরে ধরে কান্না করে দিল। এ পাগলি, কান্না করছো কেন? তুমি আসবা, আমাকে বলে আসবা না? জান, তুমি আসাতে আমি কত খুশি হয়েছি। বলে রিয়া আবার ঠোঁটের মাঝে ওর ঠোঁট ডুবিয়ে দিল। একটু পর ছেড়ে দিয়ে রিয়া আমার ঠোঁটগুলো কেমন জানি ভেজা ভেজা মনে হচ্ছে, আর কি জানি একটা। ছি, তোমার বউকে তুমি এই কথা বলতে পারলা? একটু আগে আমি নামাজের উজু করে আসছি, এই জন্য হয়তো ভিজা। আর তুমি? সরি বাবু, রাগ করছো? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, তুমি তো আমাকে মনে হয় বিশ্বাস করো না।
বিশ্বাস করে দেখেই তো এখানে রেখে গেছি। আর আমি জানি আমার বউ কতটা ভালো। এখন বলো আমার জন্য কি এনেছো? একটা নীল রঙের শাড়ি আর একটা কালো বোরকা, এই যে দেখো। আমি অনেক অনেক খুশি হয়েছি বেবি, ধন্যবাদ। তুমি কি আজকে গোসল করো নাই? কেমন জানি ঘাম ঘাম গন্ধ করছে। সকালে গোসল করে অনেক কাজ করেছি তো এই জন্য হয়তো। তোমার এই গন্ধ আমার কাছে ভালো লাগছে। তুমি বসো, আমি রান্নাঘর থেকে একটু আসি। তাড়াতাড়ি। বলতে হবে না গো। রিয়া চলে যাওয়ার পর আমি নিজের চোখকে ভুল বলে প্রমাণিত করলাম আমার বউ কত ভালো, আর ওকে আমি সন্দেহ করি। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ জিনিসটা থাকলেই সংসার ভাঙবে। ওকে আর সন্দেহ করা যাবে না। না না, আর এমন করা যাবে না। আমার বউ পৃথিবীর বেস্ট বউ। ওকে তো আমি অনেক ভালোবাসি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসে আছি। অনেকক্ষণ হলো রিয়া গেছে, কিন্তু আসার এখনও খবর নাই। সরি একটু দেরি হয়ে গেল। তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এমনি অনেক দূর থেকে এসেছো, নাও হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। যাও, তুমিও না আসতে না আসতেই কী সব শুরু করলা। চুপ করো, নিজের শরীর দেখছো কত শুকিয়ে গেছো তুমি। হ্যাঁ, তোমাকে বলছে। আর আসতে না আসতেই কি শুরু করলা? হ্যাঁ, আমার স্বামীকে সেবা করা আমার কর্তব্য। খাওয়া দাওয়া শেষ করে রিয়া বলল, আমি ভাইয়াকে ভাত দিয়ে আসি, হ্যাঁ তুমি একটু অপেক্ষা করো। তোমার শুধু কাজ আর কাজ। আসছি কই একটু। রাগ করে না, দেখছো তো মা বাড়িতে নাই, তোমার ভাই পরে রাগ করবে। রিয়া চলে গেল, কিন্তু যখনই রিয়া যায় এত দেরি করে বুঝি না। আমি শুয়ে শুয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছিলাম। রিয়া হাতে একটা গ্লাসে কি জানি এনে টেবিলে রাখলো। কি করেন মহারাজ? এই তো কি আর করবো, ফেসবুকে ঘুরি, আর তো কিছুই দেখতে পারবো না। রিয়াকে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম। আমার সত্যের কথা মনে আছে তো? মন খারাপ করে রিয়াকে ছেড়ে দিলাম। মন খারাপ করেছো? তো কি করব, তোমার স্বামী আমি, আর তোমার সাথে যদি আমি শারীরিক সম্পর্ক না করতে পারি কীভাবে সহ্য হয় বলো? একই বিছানায় থাকি আমরা। অপেক্ষা করো, আর জানো না অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। এজন্যই বাড়িতে আসতে চাই না, আসি শুধু তোমার মুখের উপর তাকিয়ে। এইসব কথা বাদ দাও। রিয়া টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে নাও, তোমার না দুধ খুব পছন্দ, নিয়ে আসছি। আজকে না গেলে হয় না, ভালো লাগছে না। এটা না খেলে সর্বনাশ হয়ে যাবে। ওটা তোমার কি হয়েছে? আরে এমন করছো কেন? এই দুধ না খেলে কি এমন হবে? আরে এমনিই বললাম, নাও খাও, আমি খাইয়ে দিচ্ছি। এত আদর করো কেন আমাকে বুঝি না। আর কাছে তো আসতেই দাও না। দুটুকু খেয়ে কেমন জানি মাথাটা চক্কর দিতে লাগলো। রিয়া আমার মাথাটা মনে হচ্ছে ঘোরাচ্ছে। এমন মনে হচ্ছে যেন খুব ঘুম পেয়েছে আমার। আমি মাথায় হাত দিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। অনেক দূর থেকে জার্নি করে আসছো তো, এই জন্য এমন লাগছে। আমার চোখগুলো ঘুমে টানছে। হঠাৎ করে কেন আমার এমন হলো বুঝলাম না। পরে আর কিছু বলতে পারে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া গোসল করছে। কি ব্যাপার রিয়া, তুমি সকাল সকাল গোসল করছো কেন? আমাদের মাঝে তো তেমন কিছু হয় নাই। তবে তুমি আসছো না, এই জন্য গোসল করছি, যাতে ভাইয়া সন্দেহ করতে না পারে। ও আচ্ছা, তাই বলো। বুদ্ধি আছে তোমার। এখন তুমিও উঠে গোসল করে নাও। আমার ঠেকা পড়ছে, এই ঠান্ডায় গোসল করব। আরে যাও, কিছু হবে না। আমি আর গোসল করলাম না। এই ঠান্ডায় কে গোসল করে বাবা? সকালের খাবার খেয়ে রিয়াকে বললাম আমি একটু বাইরে যাব। বাহিরে কেন? বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। ও, আসবা কখন? আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। ভাইয়া খুশি হয়ে বলল, তাহলে তো খুব ভালো। তুই কাজে যাবি না? আজকে শরীরটা ভালো লাগছে না। ও আচ্ছা, থাক তোরা, আমি আসছি বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। পাবেলকে কল করতে বললো, নদীর ধারে গিয়ে বস, আমি আসছি। আমিও গিয়ে নদীর তীরে বসে হাওয়া খেতে লাগলাম। আমি আমার বউকে একা রেখে আসতে ভয় করি না, কারণ আমার বউ আমার ভাইকে নিজের ভাই বলেই খুব সম্মান করে। আমার বড় ভাইও ছোট বোন বলে আমার বউকে খুব সম্মান করে। এজন্য আর ভয় হয় না আমার। একটু পর পাবেল এসে আমার পেছনে বসলো। কিরে, কি খবর তোর? আমার আবার খবর, তুই কেমন আছস? এই তো। পাবেলের সাথে অনেকক্ষণ কথা বললাম, কিন্তু ওর একটা কথা শুনে আমি অবাক হয়ে গেছি। বুঝলি বন্ধু, জনগণের বউ নামে একটা আইডি আছে। এই আইডিটা আমাদের এখানে যত ইয়াং পোলাপান আছে সব কয়টাকে নষ্ট করছে। এই আইডির কথা আমিও শুনেছি, কিন্তু কে এই শালি? স্বামী রেখে বাইরে গিয়ে বলতেও লজ্জা হয়। লজ্জা বলিস? এখন যা কয়টা বন্ধু ছিল আমার, সবই আইডি নিয়ে ব্যস্ত, আর সবাইকে ওই শালির সাথে রুম ডেট করবে বলে আশা দিছে।
আর ইদানিং আজকে সকালে এক বন্ধু বলল ওর হাজব্যান্ড নাকি এসেছে, এজন্য 2-3 দিন নীরব থাকবে, কথা বলতে পারবে না। এই কুকুরের বাচ্চাকে যদি পেতাম, পেটাতে পেটাতে শরীরের চামড়া উঠিয়ে দিতাম। শালা নিজের বউকে সামনে রাখতে পারিস না, আবার বিয়ে করিস কি জন্য? আমি তো সোজার বুকে গুলি করতাম, ওদের জন্য আজকে এই সমাজটা পরকীর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। রে, দিন দিন এই দেশের পরকীয়ে বেড়েই যাচ্ছে। আমি বুঝি না, আবার তুই তো এসবের মাঝে নাই। ছি ছি, কি বলিস? আমি এসব ঘৃণা করি। আমি যদি মেয়েদের পেতাম, কি বলছি, সোপাটাকে গুলি করে মারতাম। বা দেশব বলে। আর আমরাই বা কি করব? আমরা তো চাইলে এর সমাধান করতে পারবো না। তোর ভাইকে সেদিন একটা মেয়ের সাথে দেখলাম, তুই বিশ্বাস করলি না। হতেই পারে না, আমি জানি আমার ভাইয়া কত ভালো, আর তুই মনে হয় অন্য কাউকে দেখছিস। বাদ দে, বললেও তুই বিশ্বাস করবি না। হঠাৎ ফোনটা বাজতেছে, দেখলাম হাতে নিয়ে দেখি সুমন। সুমন বল। সব শেষ হয়ে গেছে রে বন্ধু। কি শেষ হয়ে গেছে? আর বলিস না, ওর জামাই নাকি এসে গেছে, এজন্য পারবে না। বলছে তুমি আসো, যদি সুযোগ পাই তবে। এসব চিন্তা বাদ দিয়ে আমার বাড়িতে আয়, কয়েকদিন বেরিয়ে যা। এসব হবে না আমি জানি, এজন্য ট্রেনে উঠছি, তোর বাসায় আসবো, বিকালে স্টেশনে থাকিস। ওকে, তুই আয়। কে রে? এই শালা বড় একটা পাগল। ওই যে আইডির কথা বললি, ওর লোভে ও এখানে আসতে চাইছিল, কিন্তু ওর নাকি স্বামী এসে গেছে। দেখ, এর কথা আর বলবি না, শরীর চলে যায় আমার। পাবলের সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। একটু পর উঠে পাবলের কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে গেলাম। গিয়ে দেখি সুমন দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে থাকতে হবে না, চল। এত দেরি করে আসলি কেন? সরি, আমি জানি তুই বেটা কখন আসবি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চল। চল। তো যার কারণে ছুটি নিলি, সে রূপসী কই? বাদ দে, একটা সুযোগ মিস হয়ে গেছে, তবে ওকে হাতের কাছে পেলে সব উসুল করে নেব। করিস। বেটা লজ্জা করে না অন্যের বউয়ের সাথে পরকীয়া করতে? যার বউ করে তার লজ্জা নাই, আর আমার এলেই দোষ। তোর সাথে কথা বলতে পারবো না, চল। বাসায় এসে আবার সেই দিনের মতো সবকিছু নীরব পেলাম। কলিং বেল দেওয়ার পর ভিতরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। অনেকক্ষণ পর ভাইয়ের দরজা খুলে দিল। আবার ভাইয়ের শরীর ঘেমে আছে। আমি বুঝলাম না কি এমন করে ওরা। এগুলো দেখে আমার মাথায় কেমন জানি ঘোরে। এমন না তো ওরা আমাকে নিয়ে গেম খেলে? এ কি, আমার ফ্রেন্ড। এত তাড়াতাড়ি চলে আসলি যে? কই, রাতই তো হয়েছে বলে ভিতরে গেলাম। সুমনকে রুম দেখে দিয়ে ভেতরে গিয়ে দেখি রিয়ার চুলগুলো এলোমেলো, আর ওর পাশে শাড়িটা পরে আছে। ও পরার চেষ্টা করছে। এগুলো দেখে আমার বুকে বাম পাশে মুচড়ে দিতে লাগলো। আসলে এখানে কি হচ্ছে? আমি আসার পর থেকেই সবাই আমার সাথে আজব ব্যবহার করছে। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? অনেক দিন পর শাড়ি পরছি তো, এজন্য। কেউ এসে যদি দেখে ফেলে? কে দেখবে? আর আমি জানি এই সময় তুমি আসবে, তাই এখন কথা না বলে আমাকে শাড়ি পরতে সাহায্য করো। আমিও বোকার মতো আর প্রশ্ন না করে ওকে শাড়ি পরাতে সাহায্য করলাম। কোনো প্রশ্ন করে নাই। আর তবে এগুলো দেখার পর সত্যি এখন রিয়াকে আমার সন্দেহ হতে লাগলো। আমার এক বন্ধু এসেছে। রিয়া মুখটা কালো করে দিতে দিতে বলল, ও মনে হচ্ছে যেন তুমি খুশি না। কি যে বলো, কিন্তু আমি বাইরে মানুষের সামনে কিভাবে খাবার দিব? আরে এত চিন্তা করো কেন, আমি আসি না। আমি তো জানি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে, আর আমি উপরওয়ালার কাছে সবসময়ই দোয়া করি তুমি যেন ভালো থাকো। রাতে আমি সুমনকে খাবার বেড়ে দিলাম। ওকে শুধু বলছি আমার বউ পর্দা করে এই জন্য। আর সুমনও সব কিছু বুঝে ফেলছে। রাতে আবার রিয়া দুধের গ্লাসে দুধ খেতে দিল। আমিও বোকার মতো খেয়ে ফেললাম। কিন্তু এটা খাওয়ার পর আমি আবার ঘুমের দেশে চলে গেলাম। সকালে উঠে আমি তো সুমনকে আমার রুমে দেখে সত্যি অবাক হয়ে গেছি। সুমন এখানে আসলো কীভাবে? আর ও তো আমার রুমে থাকার কথা না। কিন্তু সকাল সকাল দেখা যায় ও গোসলগুলো, ব্যাপারটা কি? কিরে, এভাবে তাকিয়ে কি দেখছিস? তুই আমার রুমে এলে কীভাবে? আর সকাল সকাল গোসল করলি, বিষয়টা বুঝলাম না। সুমন আমাকে জোরে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোরে। আমি যেই কারণে এখানে এসেছিলাম সেটা পেয়ে গেছি। শিকারি যে তোর ঘরে আমি জানতামই না। আর সকালে গোসল করছি, রাতে স্বপ্নদোষ হয়েছে এজন্য। ইস বন্ধু, কালকে তোর ভাই আর আমি মিলে কি খেলাটাই না খেললাম। কি বলিস? কিছুই তো বুঝি না। এত বুঝতে হবে না, তুই শুধু ঘুমা। আর একটা কথা বলি লাদেন, বল। তোর সাথে আমি বেইমানি করছি, মাফ করে দিস। তুই আবার কি বেইমানি করবি রে? এই মুহূর্তে রিয়া ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। সুমন রিয়ার দিকে তাকে ঠোঁট কামড়ে চলে গেল। আমার এখন কেমন জানি মনে হচ্ছে রিয়া আমার সাথে কোনো রকম একটা গেম খেলছে। আমি কিছু বললাম না, আবার ঘুমিয়ে গেলাম। বিকেলে উঠে চিন্তা করছি, আমার তো কোনোদিন এমন হয় নাই, আজকে কেন এমন হচ্ছে? আমি কোনোদিন এভাবে ঘুমাই না। আমাকে সব জানতে হবে। আমার সাথে ভাই আর রিয়া কী গেম খেলছে। রিয়া আমাকে জোরে ধরে বলল, ঘুম হয়েছে স্যার। আমি রিয়াকে স্যারে বললাম, এক জায়গায় যাবো, একটু পরে চলে আসবো।
ও আমি সরাসরি হাসপাতালে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের রুমে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি, আর এটা তো আমার ছোটোবেলার বান্ধবীর বাবা। আমাকে খুব ভালো করেই উনি চিনেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আরে লাদেন, তুমি সেই ছোটবেলায় দেখছি, এখন কত বড় হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, ঋতুর খবর কি আঙ্কেল? ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি পড়াশোনা করার জন্য। ভালো করছেন। এখন আমার তো একটা সমস্যা হয়ে গেছে। বলো বাবা, কি হয়েছে তোমার? আসলে আমি ঢাকা থেকে আসতে আমার সাথে কেমন অদ্ভুত আচরণ হচ্ছে। বিশেষ করে আমি রাতে এত ঘুমাই না, ফজরের নামাজ পড়ি সকালে উঠে, কিন্তু এই কয়েকদিন আমার এত ঘুম হচ্ছে যে আমি সকালে তো উঠতেই পারি না, আবার সারাদিন এখনও হয় ঘুমাতে হয়। এর কারণ কি? আচ্ছা, তুমি প্রতিদিন বেশি হলে আগে নর্মাল কয়েক ঘন্টা ঘুমাও। এই তো বেশি হলে 6-7 ঘন্টা। বুঝতে পারছি, এখানে তুমি আসার পর তোমার ঘুম বেশি হচ্ছে, তাই তো? হুম। আমি কিছুটা আন্দাজ করতে পারছি। তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, নইলে একটা ব্যক্তি এত ঘুমোতে পারে না। আমি নিশ্চিন্ত তোমাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ধন্যবাদ আঙ্কেল, আমি বুঝে গেছি, আর বোঝাতে হবে না। তো আমাদের বাসায় একদিন যাইয়েন। যদি সময় পাই। বাবা দেখো না, হাসপাতালে কত কাজ পড়ে আছে। আচ্ছা আঙ্কেল, আজকে তাহলে আসি। আবার কোনো একদিন দেখা হবে। অবশ্যই। হাসপাতাল থেকে বের হয়ে আমি চিন্তা করছি, তাহলে রিয়াই আমাকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কিন্তু রিয়া আমার সাথে এমন করে কেন? এমন নয় তো রিয়ার ভাইয়ের মাঝে পরকীয়ার সম্পর্ক চলছে? হ্যাঁ, তাহলে আমিই ঠিক। আজকে কোনোভাবে দুধ খাওয়া যাবে না। তাহলে কি রিয়া সুমনের সাথে আর কি বললো, সুমন আর ভাইয়া খেলে? আজকে আমাকে সব ধরতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। আমার কেন জানি এমন মনে হয় রিয়া আমার হাতে দুধ দিতেই এগুলো খেয়ে আমার ঘুম পেয়ে যায়। আজকে আর এসব খাওয়া যাবে না। রাতে আবার রিয়া দুধের গ্লাস আমার হাতে দিল। রিয়া, এক কাজ করো তো, আরেক গ্লাস পানি নিয়ে আসো। আগে তুমি খাও, আমি পানি নিয়ে আসছি। আমি তোমাকে কি বলছি? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, রাগ করো কেন? আমি অযথা দুধের গ্লাসটা মুখের সামনে ধরলাম, আর রিয়া পেছনে ফিরে একটা হাসি দিয়ে পানি আনতে চলে গেল। রিয়া যেতেই দুধটুকু জানলা দিয়ে ফেলে দিলাম, আর ঠোঁটের উপর কিছু দুধ লাগিয়ে রাখলাম, যাতে রিয়া বুঝতে পারে আমি দুধ খেয়েছি। এই নাও পানি। পানি আর খেতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাতিয়ে দিচ্ছি। আমি রিয়ার কথা শুনে শুয়ে পড়লাম, আর ঘুমের ভাব করলাম, যাতে রিয়া বুঝতে পারে আমি পুরোপুরি ঘুমিয়ে গেছি। আধা ঘন্টার মতো হবে, হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো। হয়েছে কাজ। হয়েছে, যাও তোমার কাজ শুরু করো। রিয়া আস্তে আস্তে উঠে রুমের লাইট বন্ধ করে দিল, আর বাইরে বক্সের আওয়াজ শোনা যাচ্ছে। রিয়া চলে যাওয়ার পর আমি কোল বালিশকে এমনভাবে রাখলাম যাতে দেখে মনে হয় কেউ শুয়ে আছে। দরজার ফাঁক দিয়ে আমার চোখ যেতেই আমার বুকের মাঝে আমার হার্টবিট কাঁপতে লাগলো। সুমন আর ভাইয়া উল্লঙ্গ হয়ে নাচছে গানের তালে তালে, আর রিয়ার কাপড় টেনে খুলছে, কিন্তু রিয়াও বাধা দিচ্ছে না। এগুলো দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। যেই বউকে আজ পর্যন্ত একটু ছুঁয়েও দেখি নাই, সে আজকে আমার ভাইয়ার বন্ধুর সাথে পরকীয়ায় মেতে উঠছে। কীভাবে পালো রিয়া? সি সি, ওর কি একবারও আমার কথা মনে পড়ে নাই? যাকে এত ভালোবাসি সে আজকে আমাকে ধোকা দিল। মোবাইলের ক্যামেরাটা অন করে দরজার উপরে রেখে দিলাম। দেখতে পারছি ওরা তিনজন পরকীয়ায় মেতে উঠেছে। না না, এসব আর নিতে পারছি না। দৌড় দিয়ে গিয়ে বিছানায় বসলাম, বসে বসে কান্না করছি। আমি কি করলাম এতদিন? নিজের বউ ভাইয়ের সাথে পরকীয়া করে, আর আমি ধরতেও পারলাম না। তাহলে কি আমি সেদিন ঠিকই দেখলাম? আর এতদিন ভাইয়ের সাথেও না না, আর চিন্তা করতে পারছি না, আমি পাগল হয়ে যাব। হঠাৎ রিয়ার মোবাইলটা টং করে উঠলো। ওর ফোনটা হাতে নিয়ে আমি আরেকটা শক খেয়ে গেলাম। তাদের ফেসবুকে ঢুকে দেখি ফ্রাইডের নাম জনগণের বউ। আর কী সব 18+ মেসেজ, এসব আমি আর নিতে পারছি না। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কি করলাম আমি? ও না 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব তো ইসলামী ছিল, কিন্তু আজকে কেন ওর এই দশা? কেন আমার সাথে বেইমানি করলো? চোখ বন্ধ করে দরজার উপর থেকে মোবাইলটা নিয়ে পকেটে রাখলাম। এগুলো আমি আর দেখতে পারবো না। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? যাকে এত ভালোবাসি সে আজকে আমার সাথে বেইমানি করলো। এতদিনের সম্পর্ক আমাদের, অন্য পুরুষের ছোঁয়াবে সব ভুলে গেল। বিছানায় শুয়ে শুয়ে কান্না করছি, কিছুতেই যেন ঘুম আসছে না। শেষ রাতেও এসে আমার উপরে উল্লঙ্গ হয়ে শুয়ে পড়লো। আমি বুঝতে পারছি বোকা ছেলে, কিছুই বুঝে না। এত কিছু হয়ে যাচ্ছে, তাও সে কিচ্ছু বুঝে না। অবশ্য আমার জন্য এসব ঠিকই মনে হচ্ছে। ওই এসে গেল কেন? আরে ও এখন উঠে যেতে পারে। আরে ও তো একটা বোকা, এ শালা আর কি করবে? বলে ওরা আমার রুমের ভেতরে। না না, আর নিতে পারছি না, কিছু বলতেও পারছি না। কি করব আমি? কিছুই করতে পারবো না। আমি যে কতটা অসহায় এখন আমি বুঝতে পারছি। সকালে রিয়া উঠে গোসল করলো, আমাকে দেখে অবাক হয়েও গেছে।
তোমার চোখে এমন লাল লাল হয়ে আছে কেন? আমি ওর দিকে না তাকিয়ে বললাম, ওই বুঝি না কি জানি হয়েছে, আর একটু পর পর এক জায়গায় যাব, আসতে রাত হবে। মিথ্যা বললাম, ওদের কাহিনী আর নিতে পারছি না। রিয়া একটু খুশি হয়ে বলল, সত্যি? বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া নাই। আস্তে আস্তে হেঁটে কিচেনে গিয়ে দেখি ভাইয়া পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আসে। আর রিয়া বলছে, এই কি করছো? ছাড়ো, তোমার ভাই দেখে ফেলবে। আরে ও তো একটা মগা, দেখলেই আর কি করবে, মেরে দিবে শালাকে। এসব শুনে আর ওখানে দাঁড়ালাম না, সরাসরি ঘর থেকে বাইর হয়ে গেলাম। আসার সময় সুমনকে বলে এসেছি যাতে ওরা ওদের কাজ করতে পারে। তো এছাড়া আমি কী বা বলতাম। নদীর পাড়ে এসে বসলাম, পা থেকে জুতোটা খুলে নিজের মুখে মারছি। আমি আসলেই একটা মগা, আমি আসলেই একটা, আমার মতো সাদাসিধে মানুষ মনে হয় এই জগতে নাই। আজকে নিজের বউ পরকীয়া করছে আর আমি কিছুই করতে পারছি না। কতটা অসহায় আমি। ওকে তো অনেক ভালোবাসতাম, এর বিনিময়ে রিয়া আমাকে কী দিল? তো ওকা বুকটা ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে কান্না করতে চাই না, তাও চোখ দিয়ে পানি পড়ছে না। কান্না করতে চায় না, তাও চোখের পানি শুকিয়ে যাচ্ছে। কান্না করতে চায় না, তাও বুকটা ফেটে যাচ্ছে। কান্না করতে চায় না, তাও প্রিয়জন দূরে চলে যাচ্ছে। কান্না করতে চায় না, তাও মনকে বুঝতে পারি না। কান্না করতে চায় না, তাও চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে। আজকে নদীর পাড়ে বসে কান্না করছি, আমার কান্না দেখার মতো কেউ নাই। আর কাকে বিশ্বাস করব, যাকে নিজের অর্ধেক জীবনের সাথে করতে চেয়েছি সেই বেইমানি করলো। চিৎকার দিয়ে নদীর পাড়ে বসে কান্না করছি। জীবনে কি করলাম আমি? এজন্যই লাদেন আজকে বলে, এমন ভালোবাসায় কাউকে বেশো না যে ভালোবাসায় ক্ষতি আছে। এমন অন্ধ ভালোবাসায় কাউকে বেশো না যে ভালোবাসায় বেইমানি করবে। এমন ভালোবাসায় বেশো যেন তুমি ওর দিকে তাকিয়ে আয়নার মতো ওর বুকের মাঝে শুধু তোমাকেই দেখতে পারো। এভাবে ভালোবাসো যেন তোমার ভালোবাসা দেখে অপরের হিংসা হয়। এভাবে ভালোবাসো যেন এই ভালোবাসায় পবিত্রতা থাকে। আজকে আমি সব হারিয়ে নদীর পাড়ে বসে কান্না করছি। কি মনে করো আমার কষ্ট হচ্ছে না? মানে নিজের বউকে বন্ধু আর ভাইয়ের সাথে পরকীয়া করতে দেখলেও চুপ হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বোকা। দুনিয়াতে যদি নিকৃষ্ট ব্যক্তি থাকে সেটা আমি। আজকে আমি আমার বউকে কিচ্ছু করতে পারছি না। ভাই আমার দ্বারা কোনো খুন হবে না, আমি যে এসব করতে পারবো না। ওকে যে আমি ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। যখন ও বায়না ধরতো আমি ফুচকা খাবো, সেই দিনগুলো খুব সুন্দর ছিল। আমি তো ওর ভেতরে খারাপ কিছু দেখতাম না, অন্ধের মতো ওকে আমি বিশ্বাস করতাম। আর আজকে কীভাবে আমাকে ধোকা দিল। ভালোবাসার জিনিসটাই বড় খারাপ। ওকে যদি এত না ভালোবাসতাম তাহলে আজকে আমার আর এই দিন দেখতে হতো না। না আছে আমার ভাই, না আছে আমার বউ, আজকে আমার কেউ নেই, আমি সম্পূর্ণ একা। এখানে বসে কান্না করলে কি হবে? তবে যেন মনে হচ্ছে কষ্টগুলো দূর হচ্ছে না। হ্যাঁ, আমি আত্মহত্যা করব। এভাবে নিজের বউকে অন্যের সামনে পরকীয়া করতে দেখতে পাবো না। আমি যে কিছু করতে পারবো না। আমি মারা গেলে এসব বন্ধ হবে না, ও আরও বড় সুযোগ পাবে। আর আত্মহত্যা যে মহাপাপ, এসব আমার ভুলেও করা যাবে না। কিন্তু আমি যে আর এসব সহ্য করতে পারছি না। এসব দেখার আগে আমার মন হলো না কেন? এর শেষ একটা করতে হবে। পাগলকে কল দিলাম। হ্যাঁ বন্ধু বল। নদীর পাড়ে আয় তো। আমি তো ঢাকায় চলে আসছি, আর তোর কণ্ঠ এমন লাগছে কেন? আমি ফোনটা রেখে দিলাম, এখন আমাকে উপকার মতো কেউ নাই। হ্যাঁ একজন আছে, সারবো না। আমি ওদের বসের নাম্বারে কল দিলাম। লাদেন, ছুটি কেমন কাটাচ্ছ? বস, ফারজানা আপুর নাম্বারটা একটু দিবেন? তুমি কান্না করছো কেন? প্লিজ বস, ফারজানার নাম্বারটা একটু দেন। ওকে মেসেজ করে দিচ্ছি, কিন্তু তোমার কি হয়েছে? আমি ফোনটা কেটে দিলাম। একটু পর বস ফারজানার নাম্বারটা দিল। আমি ওর নাম্বারে কল দিলাম। কে বলছেন? আমি কান্না করতে করতে বললাম, ম্যাম আমি। আরে লাদেন, তোর কি হয়েছে? আর এভাবে কান্না করছিস কেন? ম্যাম আমি মনে হয় মারা যাব। আমি আর এসব সহ্য করতে পারছি না, আমাকে একটু সাহায্য করবেন ম্যাম। আমার কেউ নাই, সবাই আমার সাথে বেইমানি করছে। তুই এখন কোথায়? দেশের বাড়িতে। লোকেশন দে, আমি আসছি। বলে ফোনটা রেখে দিলাম। আমি জানি ম্যাম আমার কথা শুনে না করবে না। ওই বলে না, আপন মানুষদের থেকে পর মানুষ ভালো। ফারজানা ম্যাম আমার কথা শুনে চলে আসছে। আর আপন মানুষ কষ্ট দিলে সত্যি সহ্য করা যায় না। কতদিন আমি আর রিয়ে কাটাইছি, কত ভালো ছিল আমাদের আগের জীবন। না না, আর ওর কথা চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়া যাবে না। বিকালে ফারজানা ম্যাম আবার কল দিল। ম্যাম। তুই কি এখন বাসায়? না, নদীর পাড়ে বসে আছি। থাক, আমি এসে গেছি। একটু পর আমার পিছনে হাত দিয়ে কে জানি ইশারা করলো। পিছন ফিরে দেখি ফারজানা ম্যাম। কি রে, তোর চোখে পানি কেন? আর এভাবে কান্না করছিস কেন? কান্না করছি, এটাই তো ছিল আমার কপালে ম্যাম।
আজকে নিজের দোষে নিজের ঘর ছাড়া হতে হয়েছে। কি হয়েছে তোর? আমাকে বল, তোরে কি কেউ মারছে নাকি? মারছে না ম্যাম, আমি এখন জিন্দা লাশের মতো হয়ে গেছি। একটা কাজ করে দেবেন ম্যাম, খুব খুশি হব। আমাকে এক বোতল বিষ এনে দেবেন, খেয়ে চুপটি করে মারা যাব। আমি এগুলো আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। জোরে কান্না করতে করতে বললাম, দেখি কি হয়েছে, আমাকে আগে বল। আমি তোর জন্য ঢাকা থেকে এখানে চলে আসছি শুধু তোর কান্না শুনে। এখন কি হয়েছে আমাকে আগে বল। মোবাইলটা বের করে ভিডিওটা ওপেন করলাম। এই যে দেখেন। ছি ছি, তুই আজকাল পর্ন ভিডিও দেখিস নাকি? আর সুমন কি পর্ন ভিডিও তৈরি করে? কি বোঝাতে চাস আমাকে বল। সুমন পর্ন ভিডিও তৈরি করে না, আমি পর্ন ভিডিওও দেখি না। এখানে যাকে দেখছেন সেটা আমার প্রাণপ্রিয় বড় ভাই, আরেকটা হলো আমার বন্ধু সুমন। আরে এই হলো, আমি বলতে পারছি না ম্যাম। এই মেয়েটাকে, আর তুই কার জন্য এভাবে কান্না করছিস? এই মেয়েটা হলো আমার আমার কলিজার টুকরা। এই মেয়েটা হলো সেই যাকে দেখার জন্য সারাদিন রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতাম। এটা আমার সেই ভালোবাসার মানুষ, যার জন্য পৃথিবীর সব কিছু করতে রাজি ছিলাম। এই আমার এমন এক ভালোবাসা, যাকে একটু না দেখলে সারা রাত ঘুমাতে পারতাম না। এই এমন এক ভালোবাসা ছিল, পৃথিবীর একদিকে থাকলেও আমি ওর পক্ষেই শুধু কথা বলতাম। এটা আমার সেই ভালোবাসা, যার জন্য আমার কাছে অনেক বকা শুনতাম। তারপর শুধু ওকেই আমি অন্ধের মতো ভালোবাসতাম। আমার কথা না শুনেই আমি ওকে পালিয়ে বিয়ে করছি, কারো কোনো বাধা মানি নাই। আর আজকেও দেখেন ম্যাম, প্রতিদিন প্রতি রাতে ওরা আমার সামনে গোপনে, এমনকি আমাকে ঘুমানোর ওষুধ খাইয়ে। আর বলতে পারছি না আমি, ম্যাম আমাকে মেরে ফেলেন। আমার মতো অসহায় ছেলে মনে হয় এই পৃথিবীতে একটাও নাই। আমি এখন ভ্রান্ত, এগুলো দেখে আমাকে মেরে ফেলেন ম্যাম। আমি মুখে একটা কথাও বলতে পারছি না। ঠাস করে আমার গালে 2টা থাপ্পড় দিল ফারজানা ম্যাম। তুই আমাকে এই জন্য এখানে ডেকে নিয়ে এলি? এগুলো দেখে তো আমার মাথায় আগুন জ্বলছে। আমি তো এদের মেরেই ফেলতাম। তুই কি করে এগুলো সহ্য করিস বলতো আমাকে? তোর কি একটু... ম্যাম কখনো কি কাউকে মন থেকে ভালোবেসেছেন? আমি ভালোবেসেছিলাম ওকে মন থেকে নয়, হৃদয়ের সব কিছু উজাড় করে ওর বুকের ভেতরে জায়গা দিয়ে বসেছিলাম। বলেন এগুলো দেখে আমার কেমন করে সহ্য হয়? নিজের বউ পরকীয়া করছি, আমি কিছু করতে পারছি না, তাই তো অনেক ভালোবাসতাম যে ম্যাম। ওকে কীভাবে এই হাত দিয়ে ওর গায়ে হাত তুলবো, যে হাত দিয়ে ওকে খাইয়ে দিতাম। আমি কাপুরুষ বলতে পারেন, কিন্তু যাকে এত এত ভালোবাসি তাকে কিভাবে মারবো ম্যাম? কখনো কাউকে মন থেকে ভালোবাসে দেখিয়েন, তাহলে বলতে পারবেন। আমি পারবো না ম্যাম, প্লিজ প্লিজ আপনি একটা কিছু করে দিয়ে যান। এগুলো আর সহ্য করতে পারছি না আমি। আমি তার বিষয়টা বুঝতে পারছি। আমি তো এদের কাউকে ছাড়বো না, তোর সাথে বেইমানি। আরেকটা কথা কি জানেন ম্যাম, ওকে আমি কথা দিয়েছিলাম ওর 19 বছর পূরণ হওয়া না পর্যন্ত ওকে আমি শুয়েও দেখবো না। বিয়ে করছি 1 মাসের মতো, কিন্তু ওর গায়ে একদিনও টাচও করি নাই, দেখিও নাই, কারণ এটাই নাকি ওর শেষ ইচ্ছা ছিল। আর কিভাবে একটা মানুষ এত ভালোবাসতে পারে বলেন? আর কতটা ভালোবাসলেও আমার ভালোবাসা বুঝবে? আমার খুব ওদের প্রতি রাগ হচ্ছে। ওদের তো তুই ছাড়লেও আমি ছাড়বো না। এখন কি জানিস, তোর ভালোবাসা দেখে আমি সত্যি অবাক। এত ভালোবাসতে পারে একটা মানুষ, আমি জানতামই না। আসলেই কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক নয়, এটা জানিস? আর ওরা তোকে ফাঁসিয়ে দিয়ে, ছি ছি। সকাল থেকে কি এখানে বসা তুই? বাড়িতে গিয়ে কি ওদের কাহিনী দেখবো? সবকিছু আমাকে গুছিয়ে বলতো। আমি ফারজানা ম্যামকে সব কিছু এক এক করে বললাম। সব শোনার পর ফারজানা ম্যাম নিজের হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে, আর কান্না করবি না, আমি আজকের ভিতরে সব কিছু সমাধান করবো বলল। দেখো শুধু তুই তাকিয়ে আমি ওদের কি করি, আমার সাথে আয়। কোথায় যাবেন ম্যাম? সেই সকাল থেকে মনে হয় তোর কিছু খাওয়া হয় নাই। চল রেস্টুরেন্টে, আগে কিছু খাবি। আমি আর খাবো না ম্যাম, আমার পেটে এখন কিছুই ঢুকবে না। ফারজানা ম্যাম যেতে বললো, আমাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে খাইয়ে দিল। সত্যি এটা অনেক ভালো, ওর তুলনা হয় না। এখন আমি যা বলি তাই শোন। বলেন। ওদের আগে অজ্ঞান করে চেয়ারে বাঁধতে পারবি না, আর আমি গেলে ওরা সন্দেহ করবে। তুই শুধু ওদের অজ্ঞান করবি, পারবি না? পারবো না কেন, আমাকে পারতেই হবে। ওর পরও কি আমি আর দেখতে পারছি না? যা, আমি তোর বাসার সামনে থাকবো, আমাকে কল দিস। ওকে ম্যাম। আস্তে আস্তে বাসার সামনে গেলাম, ভিতরে একটু কষ্ট হচ্ছে, তাও সব সামলিয়ে কলিং বেল বাজালাম। কলিং বেল বাজিয়ে মনে হয় আমি ওদের সর্বনাশ করলাম। ভিতরে তাড়াহুড়োর শব্দ শোনা যাচ্ছে,
প্রায় আধা ঘন্টা পর সুমন এসে দরজা খুলে দিল। রে এত দেরি হলো কেন? ধুর, তুই এসে সব কিছু নষ্ট করে দিলি তোর জন্য। কি আমার জন্য? আমি তো বুঝেই গেছি কি করছিলি তোরা ভিতরে। তোদের তো আমি আমার বউয়ের সাথে না না, এখন কান্না করা যাবে না। সুমনকে সাইড কাটিয়ে আমার রুমে গিয়ে দেখি রিয়ার নাজেহাল অবস্থা। ঠোঁটের লিপস্টিক, চুলগুলো, শাড়ি সব এলোমেলো। আর কি বলবো, দেখে মনে হচ্ছে অনেক পেরেশানিতে আছে। তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে যেন কার সাথে শারীরিক সম্পর্ক করে আসছো। এটা বলতে ওর চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন অবাক হয়ে গেল আমার কথা শুনে। কি হবে বলছো তুমি? আমাকে বিশ্বাস করো না তুমি? আমি থোড়ে বিশ্বাস বলে হাতে থাকা রুমালটা ওর মুখে চেপে ধরলাম। কিছুক্ষণ পর ও আপনা আপনি অজ্ঞান হয়ে গেল। ওকে বিছানায় শুয়ে ভাইয়া রুমে গেলাম। কি করিস ভাইয়া? এই না না, এই রে এভাবে তোতলার মতো কথা বলিস কেন? তোর ভাবির সাথে কথা বলছি। ও ভাইয়ের রুম থেকে ফুলদানিটা হাতে নিয়ে ওর পিছনে আঘাত করতেই কাজ হয়ে গেল। সুমনকেও এভাবে অজ্ঞান করলাম। সব কটাকে চেয়ারে বেঁধে ফারজানা ম্যামকে কল দিলাম। ওমা, ম্যাম দেখি হাতে আবার একটা ধারালো ছুরি নিয়ে আসছে। এটা দেখে আমার ভয় হতে লাগলো। ওদের জ্ঞান ফিরা। আপনি আগে ওদের কিছু করতে পারবেন না, ওদের সাথে আমার কিছু কথা আছে, পরে ওদের বিচার হবে। আমাকে কথা দেন, আপনাকে বিশ্বাস নাই। ওদের তো আমি তুই বলার আগেই কলা কেটে দিতাম। আচ্ছা যা, তোর কথা আমি রাখবো। ধন্যবাদ ম্যাম। ওদের মুখে পানি দিতে জ্ঞান ফেলো। আর সুমন ম্যামকে দেখে শক খাওয়ার মতো অবস্থা হয়েছে। ম্যাম আপনি এখানে? আর লাদেন এসব কি? আমাদের চেয়ারের সাথে বেঁধে রাখলে কেন? ফারজানা ছুরিটায় হাত দিয়ে বলল, এখন শুধু কথা বলবে লাদেন, বুঝতে পারলি তো? নইলে বাবু, এগুলো কি হচ্ছে এখানে? আর আমাদের এভাবে? বাবু না? আচ্ছা বলতো আমি তোমার কে? এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোরা যখন আমাকে বিছানা রেখে পরকিয়ে করিস তখন আমার মাথা খারাপ হয়। আমার সহ্য হয় না এগুলো। মরে যেতে ইচ্ছা করে তখন, জানিস? এগুলো বলাতেই চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। এটা বলতে ওদের মুখ কালো হয়ে গেছে। তুই সব জেনে গেছিস তো? আমাকে তো তোদের বোকা মনে হয়। তোদের সাথে আমার কোনো কথা নেই। তোদের হিসাব পরে করব, আগে আমার বাবুর হিসাব করি। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। মানুষ কখন ভুল বুঝতে পারে জানিস? যখন সে ধরা পড়ে তখন সে ভুল বুঝতে পারে, কিন্তু সময় থাকতে না। আচ্ছা, আমি কি কোনো দিক থেকে অক্ষম ছিলাম তোর শারীরিক সুখ দিতে পারতাম না? কেন আমাকে মিথ্যা আশ্বাস দিলি? একটা কথা কি জানিস, যে মেয়ের 12 বেটার সাথে বসবাস করে অভ্যাস, সে মেয়ে কি আর একবারের সাথে সংসার করতে পারবে? কি কম ছিল আমার বল? কি দেই নাই তোরে? আমি যা চাইতি তাই দিতাম। কীভাবে আমাকে ফাঁকি দিয়ে তোরা এই কাজ করিস? এখন দেবার বাকি আছে কি জানিস? আমার কলিজাটা। তুই বললো ওই ম্যামের হাতে সুইটা আছে না, ওটা দিয়ে কেটে দেবো। দেন ম্যাম, ছুরিটা দেন। দেখ, ফয়জলামও করবি না। ও তো এটাই চাই ম্যাম, ওকে কেটে দেখিয়ে দেই যে আমি কতটা ওকে ভালোবাসি। তো কেন কেন এমন করলি তুই? জব আছে তোর কাছে, বল আমার। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এসব করব না। তোরে মাপ করলে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ঘৃণা করবে, জানিস? অনেক ভালোবাসতাম আমি তোরে, বুঝিস নাই তুই রে, বুঝিস নাই। কে জানি একটা কথা বলেছিল, খুব মনে পড়ে আজকে এই কথাটা। আসলে এই কথাটা এমন নয় যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি যে আমার অক্সিজেন, ব্যাপারটা এমন না। আসলে এই ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমাকে নিয়ে। তুমি থাকলে জীবনটা অনেক সুন্দর হতো। খুব মনে পড়ে রে এই কথাগুলো খুব। আজকে সব শেষ করে দিলে তুমি। কেন এমন কোলে? কেন ওর পায়ের কাছে লুটিয়ে পড়ে কান্না করছি? কেন এমন কোলে? আমি কি তোমাকে ভালোবাসি নাই? আর কিভাবে আমি বোঝাবো আমি যে তোমাকে ভালোবাসি? তোমাকে ভালোবাসার কারণে আজকে মানুষ আমাকে কাপুরুষ বলে, বোকা বলে, যা ইচ্ছা তাই গালি দেয়। কেন জানো? তুমি আমার সামনে পরকীয়া করছো। আমি কিছু বলতে পারছি না, কিছুই করতে পারছি না। এত ভালোবাসি যে তোমাকে এজন্যই কিছুই করতে পারে নাই। এটা আমার খাঁটি ভালোবাসা ছিল, কোনো খাত ছিল না আমার ভালোবাসে। মাফ করবো না তোমাকে, কখনো আমি মাফ করবো না। আর কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। এতটা পরিমাণ ভালোবাসা যদি আমার মতো একটা মেয়ের থাকতো, সারা জীবন তাকে এই বুকের মাঝে লুকিয়ে রাখতাম, সারা জীবন ঘরে বসিয়ে রাখতাম। আর এই মেয়ে, কিভাবে পারলি? আজকে তোরে দেখে নিব। আমি দাঁড়িয়ে ফারজানাকে বললাম, একটু অপেক্ষা করো, এত তাড়াতাড়ি সব শেষ করলে হবে? আমাকে শেষ একটা সুযোগ দেওয়া যায় না? আমি কসম করে বলছি, সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসবো। যে একবার বেইমানি করে তাকে মাফ করা যায় না। আবার তার আপন মানুষদের সাথে তোর মতো মেয়েদের জন্য আজকে
অনেক মেয়েরা অপমানিত। আমাদের মতো ছেলেরা পরিবারের বোঝা মাথা নিয়ে প্রবাসে যায়, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে। আর তোদের মতো বউয়েরা দেবরের সাথে বউদের সাথে পরকীয়ায় মেতে ওঠে। কেন রে? একটা ছেলে প্রবাসী 17-18 ঘন্টা ডিউটি করে, যেটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। তাও পরিবারের উপর তাকিয়ে কাজ করে দিনের পর দিন। আর যখন শোনে তার বউ অন্যের সাথে পরকীয়া করে, তখন তার কী অবস্থা হয়? ওরা যদি নিজের যৌবনের উপর না তাকিয়ে কাজ করে, তাহলে তোরা কেন পারিস না? একটু অপেক্ষা করতে বলতে পারবি? আমি সাধারণ একটু ঢাকা থাকতাম, আর এর ফাঁকে তুই যার সাথে ইচ্ছে তার সাথে পরকীয়া করিস। আবার আইডির নাম দিলি জনগণের বউ। একটা ছেলে প্রবাসী কত কষ্টে তার জীবন কাটায় বলতে পারিস? আমি তো সবসময় তোর কথাই চিন্তা করতাম, না জানি আমার বউটা কেমন আছে। অনেক বোকার সাথে সাথে জীবন কাটাতে চেয়েছিলাম আমি, আর তুই কি করলি? আর ভাইয়া কি বলবো তোরে, আপন ভাই হয়ে বুকের মাঝে ছুরি দিলে। আর সুমন, তুই জানতেই আমার বউ, এর সত্ত্বেও আমাকে একবার বললি না, আরও উদযাপন করলি, তাও আবার পার্টি করে। তাই তো ছাড়বো না আমি তোদের, কাউকে ছাড়বো না। ভাই তোর পায়ে পড়ি, মাপ করে দে। ও তাই নাকি? সেদিন তো এই শালিকে রিয়েকে দেখে বললাম, জোরে ধরে বললি আমাকে মেরে ফেলবি। যদি জানতে পারি আজকে মাপ চাস কেন? প্লিজ প্লিজ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাপ করে দে। তুই না আমার বন্ধু, আমাকে মাফ করে দে। আর এই জীবনে কারোর সাথে পরকীয়া করব না। তুমি না আমাকে অনেক ভালোবাসো, মাফ করে দাও। ভালোবাসার কসম আমাদের, আর এসব করব না। অনেক হয়েছে লাদেন, এখন তুই বস, আমি এদের নিয়ে একটু খেলি। ও তোদের সাথে কথা বলবে বলে আমার সাথে চুক্তি করেছে, আর মারবো তো আমি, দেখ কি করি। ফারজানা, বেশি কিছু করিস না। ফারজানা চোখ লাল করে সুমনের হাতে একটা টান দিল। ম্যাম, আপনার পায়ে পড়ি, মাফ করে দেন, আর জীবনেও ভুল হবে না। চুপ, কোনো কথা বলবি না। যখন পরক্রিয়া করছিলি তখন মনে ছিল না? সব কটাকে শরীরের চামড়া অনেকটা অংশ কাটলো। লাদেন, ঘর থেকে মরিচের সাথে লবণ মিশিয়ে নিয়ে আয়। এতদিন শুনেছি যে শরীর কেটে লবণ লাগানো, আজকে দেখিয়ে দিব। আচ্ছা, আপনি অপেক্ষা করুন। একটু পর ফারজানার হাতে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমার পায়ে পড়ি, আমাদের মাফ করে দাও, আর জীবন থাকতে কারোর সাথে পরকীয়া করব না। তুই কোনো কথাই বলবি না, তোর কথা শুনলে আমার শরীর জ্বলে যায়। বক্সে কান ছাড়, যাতে ওদের চিৎকারের শব্দ বাহিরে না যায়। আমি ম্যামের কথা মতো কাজ করলাম। ওদের শরীরে মরিচের গুঁড়া দিতে কুকুরের মতো চিৎকার করতে লাগলো। তোমার পারি আর সহ্য করতে পারছি না, আমাদের মাফ করে দাও। চিৎকার করবি না? কোনো মাপ নাই, আজকে তোদের কঠিন সাজা হবে। লাদেন, শরীর থেকে মাথা আলাদা করে দে। ম্যাম, যত হোক ওরা একজন আমার ভাই, একজন আমার বন্ধু, আর ওর কথা কি বলবো, বাদ দেন। ওরা জেসে থাক, আর জীবনের জন্য পরকীয়ার নাম মুখে নাড়ায় সেই ব্যবস্থা করে দেন। মেরে লাভ নেই। ফারজানা আমার কাছ থেকে ফোনটা নিয়ে, এই যে দেখ, তোদের 3 জনের পরকীয়ার ভিডিও ভাইরাল করে দিলাম, এখন সমাজে মুখ দেখাতে পারবি তো? ওরা তো কান্না করতে করতে অবস্থা শেষ, বুঝতে পারছি কোনো কথাই বলছে না। আমি চাইলেই তোদের মারতে পারতাম, কিন্তু মারবো না। বেঁচে থেকে দেখ মানুষ তোদের কেমন অপমান করে, থুতু দিবে তোদের মুখে। ম্যাম, এটা আবার কি নিয়ে এসেছেন? অ্যাসিড ওদের চেহারা নষ্ট করে দিব, যাতে ওদের দেখেই মানুষ ঘৃণা করে। বলে ওদের মুখে অ্যাসিড দিয়ে দিল। এইটা কি করলি তুই? কি করছে মানে? ভালো করছে। আজকে থেকে আর শান্তিতে বাঁচতে পারবে না। যেই কাজ করলি তোদের 3 জনকে কাল্লা কেটে ফেলা উচিত, কিন্তু মারলাম না, বেঁচে থাক। আর এখন বুঝতে পারবি কষ্ট কি জিনিস। এক তো ভিডিও ভাইরাল হয়ে গেছে, থুতুও দিবে না মানুষ তোদের মুখে। আমার সাথে কেন এমন করলে, কেন? পারতাম যদি গুলি করে তোরে মেরে ফেলতাম। লাদেন চল, এখানে আর থাকা যাবে না। এরা এভাবেই বাঁধা থাক, পুলিশ এসে ওদের নিয়ে যাবে। আমাদের বাতগুলো খুলে দিয়ে যায়, তোদের পায়ে পড়ি। পিছনে আর ফিরেও দেখলাম না। খালার বাসার সামনে গিয়ে আম্মুকে নিয়ে ঢাকায় রওনা দিলাম। আম্মুকে সব কিছু বুঝিয়ে বলছি, সব শুনে উনি খুব কান্না করছে। দেখতে দেখতে ঢাকায় চলে গেলাম। লাদেন, আমাদের বাসায় চল। না, যেতে পারবো না, মাকে নিয়ে নতুন বাসায় উঠবো। আজকের দিনটা শুধু থাকবি। সরি ম্যাম, হবে না। আপনাকে আর কষ্ট দিতে চাই না, এমনি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। মাকে নিয়ে নতুন বাসায় উঠলাম। এখন অফিস করি আর মায়ের খেয়াল রাখি। অফিসে আগের মতোই চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। বাড়ি থেকে আসছি প্রায় 1 মাসের মতো। এখন মনটা একটু হালকা, ভালো হয়েছে।
কিছুক্ষণ আগে পিয়ন এসে বললো বস নাকি আমাকে ডাকছে। আমি উঠে বসের কেবিনে গেলাম। আসতে পারি বস? আরে লাদেন, আসো আসো, তোমার জন্যই অপেক্ষা করছি আমি। বলেন বস, কেন ডাকছেন? আগামীকাল তোমার অফিসে আসার দরকার নেই, তোমার আম্মুকে নিয়ে আমাদের বাসায় যাবে। কিন্তু কেন বস, জানতে পারি? কালকে জানতে পারবে, ঠিক আছে? ওকে বস। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। চলে রেডি হয়ে মাকে নিয়ে বসের বাসায় গেলাম। কলিং বেল বাজাতে ফারজানা এসে দরজা খুলে দিল। ওকে আজকে খুব সুন্দর লাগছে, পরনে নীল শাড়ি। কেমন আছো লাদেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, ভেতরে চলেন, বাবা অপেক্ষা করছে। চল মা। সেই যে গেলে, একটা ফোনও করলে না। মন ভালো ছিল না, এই জন্য। বুঝতে পারছি। আমি গিয়ে সোফায় বসলাম। এখানে কেন এনেছিস জান লাদেন? না বললে কিভাবে জানবো? আমার একটাই মেয়ে, আর কয়েকদিন আগে তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে, আমি আমার মেয়ের কাছ থেকে শুনতে পারছি, তাই তোমাকে এতদিন বলি নাই। তোমার মনটা ভালো ছিল না, এখন বলার সময় হয়েছে। বাবা, আমার একটাই মাত্র মেয়ের খুব আদরের, ও সেই দিন বললে তোমাকে নাকি পছন্দ করে। আমি জানি তুমি ছেলেটাও অনেক ভালো। এখন আমি তোমার উত্তরের অপেক্ষা, বাকিটা তোমার উপর। তবে আমাকে বিশ্বাস করতে পারো, আমার মেয়ে এতে বেইমানি করবে না, বাকিটা তোমার উপর। আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত, বুঝলাম না আঙ্কেল। জীবনটা একা একা কাটানো সম্ভব না, চলার পথে একজন জীবন সাথী লাগে, বুঝলে? বাবা, রাজি হয়ে যা। মেয়েটাও অনেক ভালো আছে, আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবি। আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে চাই। নিয়ে যা তো মা। আমি ফারজানার পিছনে পিছনে যেতে লাগলাম। ফারজানা, তুমি শহরের ভালো একটা মেয়ে, তোমার বাবার নাম করা ব্যবসায়ী। আমার মতো ছেলে তো তোমার যোগ্যই না, আমার থেকে অনেক বেটার ছেলে পাবা তুমি। আর তুমি তো জানোই আমার সাথে কি হয়েছে, এরপরেও কেন? আমি বলছি না আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করলেও তোমাকে বিয়ে করব। আমি তো একজন পাপী যে নিজের বউকে সামলে রাখতে পারি নাই। কে বলেছে তুমি পাপী? হ্যাঁ, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আর একটা কথা কি জানো, গরু যদি তার বাছুরকে দুধ খাওয়াতে চায়, তুমি তাতে রশি দিয়েও বেঁধে রাখতে পারবে না। সে বনে হোক জঙ্গলে, দুধ খাওয়াবে। এখানে তোমার কোনো দোষ নেই, আমি জানি। আমি ওর হাত ধরে বললাম, পারবে তো আমাকে আগলে রাখতে? ফারজানা আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বিশ্বাস করে বলল, এই বুকের মাঝে বসিয়ে রাখবো তোমাকে। তুমি মেয়েটা অনেক ভালো, চলো বাইরে যাই। ওনারা মনে হয় অপেক্ষা করছে। বাইরে এসে দেখি কাজী বসে আছে। আঙ্কেল, উনি এখানে কেন? আমি যা করি সব নগদ, এখন বসো এখানে। আমাকে বিশ্বাস করো। ফারজানা আমার হাত ধরে বসলো। আমাদের বিয়ে হয়ে গেল। বাসর ঘরে ঢুকতেই ফারজানা এসে আমাকে সালাম করলো। ফারজানা, মন থেকে আমাকে ভালোবাসো তো? তোমার জন্যই এতদিন অপেক্ষা করছি আমি। মিথ্যা আশ্বাস দেখাবে না তো আমাকে? ফারজানা আমাকে জোরে ধরে লাইট অফ করে দিল। বাকিটা ইতিহাস করে দিলাম। আজকে প্রায় 5 মাস আমাদের বিয়ের। ফারজানার পেটে আমার বাচ্চা। হঠাৎ ফারজানা বলল, ওই গো বলেন। অনেক দিন হলো, চলো তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসি, দেখি ওদের কি অবস্থা। দেখা তো দরকার, চলো কালকে যাই। হুম। সবকিছু রেডি করে সকালে রওনা দিলাম। সরাসরি পাবলের বাসে গেলাম। পাবল আমাদের দেখে এগিয়ে গেল। বন্ধু, তোর কি খবর? এই তো অনেক ভালো। তোর? ভালো, কিন্তু এটাকে চিনলাম না তো। তোর ভাবি। অনেক ভালো করছিস বিয়ে করে। পাবলের সাথে কিছুক্ষণ কথা হলে ভাইয়ের কথা জিজ্ঞেস করলাম। তোরা চলে যাওয়ার পরে ওদের পুলিশ এসে ধরে নিয়ে যায়, পরে কয়েক মাস জেলে রেখে ছেড়ে দেয়। তোর বন্ধু, ওই কি নাম যেন, সুমন, ও যে কোথায় গেছে জানি না, পালিয়ে চলে গেছে। আর তোর ভাই রাস্তায় পাগল হয়ে এখানে সেখানে ঘুরে। জেল থেকে বের হয়ে এই কথা বলে, এসব মনে হয় তোর ভাই নিতে পারে নাই, এজন্যই পাগল হয়ে গেছে। আর তোর বউ, ওই যে দেখ, 3 রাস্তার মোড়ে ভিক্ষা করছে, কেউ ভিক্ষাও দিতে চায় না। আমি মাঝে মাঝে গিয়ে কিছু টাকা দিয়ে আসি, আর বলি এখান থেকে চলে যেতে পারেন না, আর ও বলে মরলে এখানেই মরবো, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব। একটা কথা কি জানিস, মানুষ মাফ করতে পারেন, কিন্তু উপরওয়ালা একজন আছে, উনি কাউকে ছাড় দিবেন না। ফারজানা, চলো দেখে আসি একটু। চলে। রিয়ার কাছে গিয়ে দেখি কি একটা থালা হাতে নিয়ে বসে আছে আর বলছে, মাগো একটা টাকা দেন।
এগুলো দেখে খুব মায়া হলো। আমার বিয়ে করা বউয়ের আজকে এই অবস্থা। পরকীয়া মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে আসে। আমার মুখে মাস্ক পরা আর চোখের চশমা, ও দেখেও চিনতে পারলো না। কিছু খেয়েছেন? না গো ভাই, 2 দিন ধরে একটাও টাকা কেউ দেয় নাই, কিছু খাই নাই 2 দিন ধরে। আসেন আমার সাথে। কোথায় যাব? ওই যে ওখানে হোটেলে চলেন, যা পারেন খাবেন। সত্যি? রিয়াকে হোটেলে নিয়ে গিয়ে বললাম যা ইচ্ছে খান, আমি টাকা দিয়ে দেবো। রিয়া ইচ্ছে মতো অর্ডার করলো, খেয়ে শেষ করে বলল, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। গরিবকে কেউ সাহায্য করে না। আমি মাস্কটা খুলবো, কিন্তু আপনি আমাকে দেখে দৌড় দিতে পারবেন না, নইলে কিন্তু এখানে টাকা আপনাকে দিতে হবে। আচ্ছা, দৌড় দিব না। আমি মুখ থেকে মাস্কটা খুলতেই ও কান্না করে দিল। কেমন আছেন মিস রিয়া? প্লিজ আপনার পায়ে পড়ি, পুরানো কথা আর বলবেন না। তোমাকে আমি এখানে কোনো কষ্ট দিতে আসি নাই। এই কাগজটাতে একটা সাইন করে দাও। কিসের কাগজ জানতে পারি? ডিভোর্সের কাগজ। দেন। রিয়া হাসি মুখে সাইন করে দিল। কষ্ট হয় নাই সাইন করতে? আমার জীবনটাই এখন কষ্টে কষ্টে দিন যাচ্ছে। আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি, এই জন্য আজকে আমার এই অবস্থা। এটা কি আপনার নতুন বউ? ওর পেটে আমার বাচ্চা। ফারজানা, মুখ দেখো। ফারজানাকে দেখেও একটা মিথ্যা হাসি দিল। খুব ভালো কাজ করছেন। বিপদের সাথে যে থাকে সেই বেস্ট আপনার জন্য। আপু, সেই দিনের জন্য সরি। ভালো কাজ করেছেন সেই দিন। আমাকে আপু ডাকবেন না, আমি আপুর যোগ্য না। আমি মানিব্যাগ থেকে কিছু টাকা রিয়ার হাতে দিয়ে বললাম, রাখেন এগুলো, আর আমাদের জন্য দোয়া করবেন। দয়া দেখাচ্ছেন? আরে না। আপনার সামনে থাকলে আমি হয়তো কষ্টে মারা যাব। আসি। রিয়া দেখতে দেখতে চলে গেল। পরক্রিয়া খুবই খারাপ জিনিস। পরকীয়া মানুষকে ধ্বংস করে দেয়। চলো আমাদের ঠিকানায় চলে যাই। আর সুমনের খবর আর পেলাম না, এজন্যই আমি আমার মা বোনদের আজও সতর্ক করি, সাবধান, এসবের ধারে কাছেও যাবেন না। পরকীয়া আপনার জীবনকে নষ্ট তো করবেই, আগুনে পোড়ার মতো জ্বলবেন। আপনি বাঁচুন, সমাজ থেকে সবকে বাঁচান। আমার গল্প এখানে শেষ। আসসালামু আলাইকুম।